ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাবের সেই প্রিয় আতা ভাই গত হয়েছেন, তিনি আর আমাদের মাঝে নেই। যেমনিভাবে আতা ভাই চলে গেছেন, তেমনি মোহামেডানের অনেক কিছুই কিন্তু এখন অতীত। ঝলমলে সে ঐতিহ্য যেমন দলটির সেই ক্লাবটির সঙ্গে নেই, অনেক কিছু ধূসর হয়ে গেছে। রোমাঞ্চকর স্মৃতিও আজকে অনেকটা ধুলোর মধ্যে ধূসরিত হয়ে গেছে। অনেকে বলেন না আমাদের কথায়, যায় দিন ভালো আসে দিন খারাপ। মোহামেডানের ক্ষেত্রে কতটা সত্য। আর সেই আসে দিন ভালো করবার জন্যই মোহামেডানের নতুন একটা নির্বাচন হয়েছে, নতুন কমিটিও এসেছে। সেই নতুন কমিটি কি পারবে মোহামেডানকে তার সহমহিমায় ফেরাতে? আজকে ট্যাগলাইন আমাদের মোহামেডান কি, সেই ঐতিহ্যের মোহামেডান কি ফিরবে সহমহিমায়? এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে আছেন যে মানুষটি আমরা খুবই আনন্দিত তাকে পেয়ে, বরকতুল্লাহ বুলু এমপি, সভাপতি মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। আপনাকে স্বাগত জানাচ্ছি বুলু ভাই। দীর্ঘদিন ধরে আপনি স্পোর্টসের সঙ্গে আছেন, আমরা কথা বলবো আজকে, আড্ডা দিতে চাই। লোকমান হোসেন ভুইয়া আছেন, ডিরেক্টর ইনচার্জ মোহামেডান স্পোর্টিং ক্লাব। লোকমান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। মাসুদুজ্জামান, চেয়ারম্যান ক্রিকেট কমিটি মোহামেডান, বাংলাদেশের ক্রিকেটে যিনি খুব চেনামুখ। মাসুদ ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে ট্যাগলাইন নিয়ে কথা বলছিলাম, যে ঐতিহ্যের মোহামেডান কি সহ মহিমায় ফিরবে কিনা, সেটা নিয়ে আমরা কথা বলতে চাই। বুলু ভাই, আপনি দায়িত্ব নিয়েছেন, নতুন কমিটি এসছে সভাপতি হিসেবে। এত বড় একটা ক্লাবের, বাংলাদেশের মোহামেডান শুধু একটা ক্লাব যদি বলি তা না, বা মতিঝিলের ক্লাব বললে বোধহয় ছোট বলা হয়। বাংলাদেশের ক্লাব, বাংলাদেশের অসংখ্য মানুষের, প্রত্যন্ত গ্রামের একটা মানুষের মোহামেডান নামটার সাথে এক ধরনের রোমাঞ্চ জড়িয়ে থাকে, অতীতে থেকে এখনো আছে সেটি। সেই জায়গায় কতটা চ্যালেঞ্জ আপনার জন্য যে এমন একটা ক্লাবের সভাপতি হওয়া? মোহামেডান ক্লাব 90 বছরে পদার্পণ করেছে। কলকাতা থেকে শুরু। আমার বাবা কলকাতা মোহামেডান ক্লাবের দর্শক সদস্য ছিলেন, প্রতিদিন খেলা দেখতেন। উনি ব্রিটিশ আমলে কলকাতায় ব্যবসা করতেন। উনি গল্প করতেন, যেদিন মোহামেডান ক্লাবের খেলা থাকতো, সবার আগে শেরে বাংলায় কে ফজলুল হক কাপড় চোপড় পরে প্রাইম মিনিস্টার মোহামেডান গ্যালারিতে চলে যেতেন। এই একটা উৎসব মুখর সেদিন এই কলকাতাতে মোহামেডান ক্লাবের খেলা পুরো কলকাতায় খালি হয়ে যেত। সেটা 47 পরে ঢাকা আসছে। তা আমরা ছোটোবেলায় যখন 7-8 বছর বয়সের ছিলাম, আমরা 10 বছর, তখন মোহামেডান ক্লাবের খেলা সকাল 10টায় লাইন দিতে হতো, মোহামেডান ক্লাবের খেলা দেখতে হতো। একটা টিকিট পেতে হবে, একটা টিকিট পেতে হবে। সেই মোহামেডান ক্লাব এর তারপরে মাকরানি প্লেয়ারদের খেলা, একসময় 11 জন প্লেয়ার নিয়ে মাকরানি প্লেয়ার নিয়ে মোহামেডান ক্লাব খেলেছে। মোহামেডান বারবার চ্যাম্পিয়ন হয়েছে। মোহামেডান আগা খান টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে। অনেক ঐতিহ্য মোহামেডানের। বাংলাদেশ হওয়ার পরে প্রতিদ্বন্দ্বী হিসেবে আবাহনী ক্লাব এসেছে, কিন্তু এটা ভালো ছিল। কিন্তু বিগত 17 বছর বাংলাদেশের ক্রীড়া জগতের কোনো ন্যূনতম নীতিবোধ, আদর্শ কোনো কিছুই ছিল না। একটি ক্লাবকে সমর্থন করার জন্য, একটি ক্লাবকে চ্যাম্পিয়ন করার জন্য আপনার বিভিন্নভাবে অনৈতিক অনেক কর্মকাণ্ড এই দেশে ঘটেছে। অতএব সেইভাবে মোহামেডান ক্লাব একটু বঞ্চিত হয়েছে। এখন বাংলাদেশের এই 17টি বছর আন্দোলন সংগ্রামের পরে, জুলাই আগস্টের বিপ্লবের পরে আজকে একটি নতুন সরকার এসেছে, গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার। মানুষ 17 বছরও ভোট দিতে পারে নাই, এই ভোট দিয়েছেন এবং একটি সরকার এসেছেন। আমরা আশা করি এই সরকার এবং যে বিরোধী দল, এরা সবাই মিলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সতেজ করবেন, একটি নৈতিকতার মধ্যে নিয়ে আসবেন, এটি প্রত্যাশা। সেই প্রত্যাশার মধ্যে দিয়ে মোহামেডান ক্লাব অনেক দূর এগিয়ে যাবে। সেই জন্যই নতুন কমিটি। লোকমান হোসেন ভুইয়া, লোকমান ভাই, আপনি কিন্তু মোহামেডান বলতেই আমরা গত কয়েক বছর, আমি যতদিন কাজ করি, লোকমান ভাইয়ের মোহামেডান কথা আসলেই যেটা বলছিলেন যে নানাভাবে মোহামেডানকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, নানা চড়াই উতরে পেরিয়েছে 16-17 বছরে। কিন্তু অনেকে আবার বলেনও কিন্তু যে মোহামেডান আবাহনী অনেক ক্ষেত্রে বন্ধুর মতো আচরণ করেছে খেলার মাঠে। সেটা কথা আসছে, আমরা কথা বলবো এইটা নিয়ে। সেই জায়গা থেকেও যদি বলি যে এই যে ঐতিহ্য ফেরানোর একটা সুনির্দিষ্ট পরিকল্পনা, আপনি ডিরেক্টর ইনচার্জ কাজ করছেন, প্ল্যানটা কি করেছেন যেটা দিয়ে মোহামেডানকে ওই জায়গায় ফেরাতে চান? ধন্যবাদ। আমরা আসলে সবচেয়ে বড় আনন্দিত এখন এই মুহূর্তে, আমরা একটা নতুন একটা
কমিটি পেয়েছি, বরকতুল্লাহ বুলু আমাদের এমপি, ওনার নেতৃত্বে, এটা আমি মনে করি মোহামেডানের জন্য বিশাল একটা গর্বের ব্যাপার। আমি একদম মানে দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের যে ঐতিহ্য আমরা হারিয়ে ফেলেছি সেটা আমরা আবার পুনরুদ্ধার করার জন্য এই কমিটি সর্বাত্মক চেষ্টা করবে, এবং ইনশাল্লাহ আমরা যেভাবে আগাচ্ছি আমাদের ক্লাব নিয়ে এই মুহূর্তে কমিটি হওয়ার পরে, আগে থেকে আমাদের একটা পরিকল্পনা ছিল গত কয়েক মাস ধরেই আমরা কিভাবে সামনের দিকে নিতে পারি। ক্লাব অনেক কিছু হারিয়ে ফেলছে গত 17 বছরে, এটা থেকে আমরা যে কোনোভাবে আমাদের উত্তরণ করতেই হবে। সেই জন্য আমাদের প্রত্যেকটা ইভেন্টে আমরা নজর দিব, আমরা ভালোভাবে কিভাবে করতে পারি। ক্লাবের মানে ফুটবল বলেন, ক্রিকেট বলেন, হকি বলেন, অন্য যে ইভেন্টগুলি খেলি আমরা আরও দু একটা বাড়াবাজিগুলি আমরা আগে করি নাই। তো সেখানে আমরা সবচেয়ে বড় গুরুত্ব দেব এই মুহূর্তে মোহামেডান ক্লাব যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে। আমাদের প্রেসিডেন্ট প্রথম দিনে বলছে আমরা কারোর কাছে কিন্তু হাত পাততে চাই না, আমরা নিজের ইনকাম দিয়ে আমরা নিজে চলতে পারবো, এই ধরনের একটা পরিকল্পনা আমাদের আছে, এবং ইনশাল্লাহ আমরা এটা বাস্তবায়ন করব যে কোনো কিছুর বিনিময়ে হোক না কেন। আমরা সেটাই চাই। মাসুদ ভাই, মানে এখন বাংলাদেশের সব থেকে জনপ্রিয় খেলা বলতেই হবে সেটা ক্রিকেট। মানে আগে তো মোহামেডান অনেকটা ফুটবল দিয়ে ছিলেন, মানে মোহামেডান বলতে ফুটবল, এখনো জনপ্রিয় অবশ্যই। মাঠে ঘাটে গেলে যে পরিমাণ দর্শক এখনো থাকে, মানে প্রাণের খেলা। দেখার জন্য 30,000 দর্শক বাইরে ছিল। মানে কখনো ক্রিকেটে হয়েছে কিনা আপনি বলতে পারেন যে 5 মিনিটের টিকিট শেষ হয়ে গেছে? বাট মানে ফুটবলে কিন্তু এখন ফুটবল আমাদের জনপ্রিয় খেলা কিন্তু। এই জন্যই বলছি মাসুদ ভাই, একটু বোধহয় চ্যালেঞ্জ আপনার ক্রিকেটও আসলে যে হামজা চ্যালেঞ্জের মুখে ফেলেছে, সেখানে আপনি ক্রিকেট কমিটির দায়িত্বে, আপনারও তো একটু মানে চ্যালেঞ্জ থাকবে যে ক্রিকেটটা দিয়ে কিভাবে মোহামেডানকে আবার সমমহিমায় ফেরানো যায়। ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই যমুনা স্পোর্টসের এই প্রোগ্রাম যারা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তাদেরকে, ম্যানেজমেন্টকে, এবং যারা দর্শক আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি অভিনন্দন জানাই আমার বরকতুল্লাহ বুলু এমপি সাহেব, আমার নতুন প্রেসিডেন্ট এবং ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভুইয়া, তাকেও অভিনন্দন জানাই। আমাদের আসলে এই সংগঠন কিন্তু এই ক্রীড়া সংগঠনের সাথে আমরা ক্রিকেট এবং ফুটবল, হকি সব কিছুতেই সবসময় বিভিন্নভাবেই আমরা আমাদের এই জীবনে সংগঠক হিসাবে ছিলাম, আছি, এবং ইনশাল্লাহ আমি তো থাকবো। এবং বিশেষ করে ক্রিকেটের যে দায়িত্ব গত 17-18 বছর যাবৎ আমি পালন করছি, এইটা আসলে আমরা কিছু বৈষম্যের শিকার হয়েছি। আমাদের যে একটা বাজেট, একটা এখন কর্পোরেট দুনিয়া, কিন্তু এখানে আপনার পয়সা ছাড়া আপনি টিম করতে পারবেন না, ভালো প্ল্যানিং ছাড়া টিম করতে পারবেন না। এখন আপনার প্ল্যান করেছেন, এই প্ল্যানটা মাঠে গিয়ে যদি ফেল হয় আম্পায়ারিং কারণে ধরেন, বা ধরেন পিছন থেকে কেউ কাঠি নাড়াচ্ছে, আপনাকে হারিয়ে দিচ্ছে, এরকম তো হয়েছে, আপনারা সবাই জানেন, সাংবাদিক সমাজ সবাই জানেন যে আমরা মোহামেডান মানে অনেক বৈষম্যের শিকার এই 17-18 বছরে হয়েছি। এবং এখন ধরেন নতুন একটা সময় এসেছে, আমরা গত 4-5 মাস যাবৎ হন্যে হয়ে সবার সাথে আলাপ করে আমরা একটা কমিটির চেষ্টা চালিয়েছি, এবং আশা করি একটা ভালো কমিটি হয়েছে আলহামদুলিল্লাহ। এবং আমার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা ক্রিকেট নিয়ে নতুন করে আবার ভাবতে শুরু করেছি। ইনশাল্লাহ আশা করি যে এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি ওর এই যে আপনার রানার আপ ওর চ্যাম্পিয়ন, এই যে মাঠে থাকা এবং টিকে থাকা, এবং এই যে দর্শকদের কাছে থাকা, দর্শকদের মনে জায়গা করে নেওয়া, এটা এরকম একটা ক্রিকেট, যেই ক্রিকেটটা আমরা আসলে চাই, প্রতিযোগিতামূলক একটা ক্রিকেট চাই, প্রতিযোগিতামূলক খেলা চাই। সেই খেলাটা থেকে আমরা অনেক দিন বাইরে ছিলাম, আমরা আসলে এরকম খেলা ফিরতে চাই, সমমহিমায় ফিরবে ইনশাআল্লাহ, সমমহিমায় মোহামেডান সমমহিমায়। আপনাদের হাসি দেখে কিন্তু ভক্তরা আজকে আশান্বিত হবে নিশ্চয়ই। বলু ভাই যেটা বলে আর কি, লোকমান ভাই বলছিলেন আর কি, মাসুদ ভাইও বলছিলেন যে ক্যাপ্টেন খুব ইম্পর্টেন্ট খেলায়, ফুটবল খেলায় বলি, ক্রিকেট ম্যাচে বলি, যে ক্যাপ্টেন দেখলে অনেক সময় সাহস বাড়ে। তা
আমরা বুল্লু ভাইকে পেরে মানে সেই সাহসটা পাচ্ছেন তারা ওই হাসিটাই দিচ্ছি আমরা, ক্যাপ্টেনরা ভালো সে কারণে। ক্যাপ্টেন আসলে অনেক ম্যাটার করে, তাই সেই জায়গায় বুল্লু ভাই আপনাকে দেখে কিন্তু স্বপ্নটা বড় হচ্ছে যে অনেকে ভাবছিলেন আসবেন কি আসবেন না, মানে দায়িত্বটা নেবেন কিনা ক্লাবের। তো ওনাদের কথাও কিন্তু একটা চ্যালেঞ্জ মনে হলো যে অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে হবে মোহামেডানকে, সেটা যদি হতে পারে আমি আপনার মাধ্যমে মোহামেডান ক্লাবের সকল কোটি কোটি সমর্থক, স্থায়ী কমিটির সদস্য, ডোনার যারা আছেন, দর্শকদের সবাইকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সৌদি আরবে উমরায় ছিলাম, উমরা থাকা অবস্থায় ওনারা আমাকে সভাপতি নির্বাচিত করেছে বিনা প্রতিদ্বন্দ্বিতা। এটা বাংলাদেশের ইতিহাসে একটা বিরল ঘটনা। তা আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। নিশ্চয়ই বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি একজন স্পোর্টস লাইন ক্রীড়াঙ্গনকে ভালোবাসেন। ওনার ছোট ভাই আরাফাত রহমান কোকো এদেশের ক্রিকেট অঙ্গনকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। আমি আরেকজন লোকের নাম এখানে স্মরণ করতে চাই, কর্নেল মোস্তাফিজুর রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী। উনি বাংলাদেশের ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। সর্বোপরি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সবচেয়ে বেশি এগিয়ে নিয়ে গেছেন। কারণ উনি যদি সেদিন বিকেএসপি যদি না করতেন, তাহলে এই মেধাবী ক্রিকেট প্লেয়াররা এই দেশে আসতো না, খেলোয়াড়দের সৃষ্টি হতো না। উনি যদি ঢাকা স্টেডিয়ামে আধুনিকায়ন না করে যদি ফ্লাড লাইট না করতেন, সেদিন ঢাকার ফ্লাড লাইটের খেলা দেখতে হবে, এটা হলো একটা উৎসব ছিল। এটা একটা আশ্চর্যজনক ঘটনা আমাদের কাছে ছিল যে জিয়াউর রহমান এটি উপহার দিয়েছেন। উনি বাংলাদেশে প্রথম মুসলিম বিশ্বের যুব ফুটবল টুর্নামেন্টের ব্যবস্থা করেছেন। আমরা স্টেডিয়ামে যেতাম, হাজার হাজার মানুষ, দর্শক ভিতরে বাইরে, সেদিন উৎসব মুখর অবস্থায় বাংলাদেশের এই ক্রীড়াঙ্গনকে উনি এগিয়ে নিয়ে গেছেন। উনি বাংলাদেশের সর্বপ্রথম এই উপমহাদেশে ক্রীড়া এবং যুব মন্ত্রণালয় করেছিলেন। আমরা আজকে 3 জন লোক এখানে জীবিত আছি। একজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, মির্জা আব্বাসকে আমি স্মরণ করি, আল্লাহ ওনাকে অতি দ্রুত সুস্থ লাভ করেন। আমি আছি, বাবু গশ্বরচন্দ্র রায় আছে। এই মন্ত্রণালয় করার পর তখন বাংলাদেশের বিভিন্ন জেলায় তিনি জাতীয় যুব সংস্থা করেছিলেন, কিন্তু তখন মফস্বল শহরে কোনো ভালো হোটেলে ছিল না, থাকার একমাত্র জায়গা সার্কিট হাউস। আমরা ওনাকে বঙ্গভবনে বললাম যে স্যার এই অবস্থা। উনি তখন একটা প্রজ্ঞাপন জারি করে দিলেন যে যারা এই জাতীয় যুব সংস্থার মেম্বার, তারা যুগ্ম সচিব পদমর্যাদা, যাতে আমরা সার্কিট হাউস ব্যবহার করতে পারি। তখন ডিসিরা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, কয়েক জেলায় মাত্র ডিপটি সেক্রেটারি। তো অতএব আমাদেরকে এই সুযোগটি করে দিয়েছেন এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গন এবং যুবকদের ট্রেনিংয়ের ব্যবস্থা, 5 লক্ষ যুবকদের আমরা সেদিন বিভিন্ন পর্যায়ে ট্রেনিংয়ের ব্যবস্থা। এই যে কমিটি হয়েছিল, সে কমিটির আমরা মাত্র 3 জন জীবিত আছি, আমি, মির্জা আব্বাস আর বাবু গশ্বরচন্দ্র রায়। তো অতএব এই যে খেলাধুলার প্রতি জিয়াউর রহমানের এবং বাংলাদেশের প্রথম মহিলা ও শিশু মন্ত্রণালয় জিয়াউর রহমান করেছেন। মানে বলবো ভাই, সেই জন্যই তো যে এই দলটার এত ঐতিহ্য রয়েছে, এত কিছু করেছে। মির্জা আব্বাস ভাইয়ের জন্য নিশ্চয়ই সবাই আমরা প্রার্থনা করছি, দোয়া করছি। আমরা আসলে খুব চেনামুখ আমাদের, আসলে যখন এই স্পোর্টসের মানুষ, মির্জা আব্বাস ভাই সবসময় এগিয়ে এসছেন। সেই জায়গাটা আসলে আমি এই জায়গায় বললাম যে সেই ক্লাবটার নিশ্চয় অর্থনৈতিকভাবে আর সংকট হওয়ার কথা না। আমি আপনাকে এখানে কথাটা বললে খুব দেখা যায়, এই ক্লাবে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, যারা ক্লাবের দায়িত্ব নিয়েছেন, তারা শেখ হাসিনার অলিগার্ড ছিলেন। আমি এটাকে নিশ্চিত বলতে পারি, কারণ তারা বাংলাদেশের সবচেয়ে বড় কাজগুলো নিয়েছেন, যে কাজগুলোতে 50,000 1.5 লক্ষ কোটি টাকার কাজ 30,000 কোটি টাকা খরচ করেন না, বাকিটা নিয়েছেন। মোহামেডান ক্লাবে 5 বছরে 20 কোটি টাকা খরচ করে তারা দর্বের সাথে কথা বলছেন, কিন্তু অন্যদিকে আরেক জায়গায় 5,000 কোটি টাকা ওনারা দিয়েছেন। তো অতএব এই মোহামেডান ক্লাবকে চাপিয়ে রাখার জন্যই এই কমিটিগুলো এইভাবে আসছে। পরিচালকরা বঞ্চিত, লোকমান ভাইও তো বলতে পারবেন এই বিষয়গুলো। মানে আপনি চক্ষুষ দেখেছেন বিষয়গুলো, মানে
মোহামেডান ক্লাব নিয়ে স্বপ্ন ছিল, আপনি বোধহয় আরেকটু বিস্তারিত বলবেন যে আমিও যখন শুরু করি যে 50 তলা বিল্ডিং হবে নিজের পায়ে, আমি কিন্তু দীর্ঘদিন থেকে শুনছি, মানে যখন বললেন বুলু ভাই যে যারা গত 16-17 বছর ছিলেন তারা তো কেউ আর্থিকভাবে অসচ্ছল ছিলেন বলা যায় না, টিমগুলো মাঝে মাঝে কোটি কোটি টাকার টিমও হতো, মানে প্ল্যানটা কেন হয়নি তখন ভাই? এটা আসলে একটু আগে বলেছিল যে আমাদের একজন ক্যাপ্টেন দরকার ছিল, সেই ক্যাপ্টেনটা কিন্তু এতদিন অনুপস্থিত ছিল। কার নেতৃত্বে করবো আমরা, সবচেয়ে বড় জিনিস এটা। আমি তো হন্য সব জায়গায় ঘুরেছি, কোথায় যাইনি ক্লাবের জন্য। তো একটা দায়িত্ব নিয়ে একটা লোক যে কাজ করবে সেটা কিন্তু পাইনি। হ্যাঁ, আমার এর আগে প্রেসিডেন্ট ছিল, লাস্ট যে প্রেসিডেন্ট ছিল সে অনেক চেষ্টা করছে, কিন্তু তো আমাদের অন্যরা যে সাপোর্ট দেবে সাপোর্টগুলো আমরা পাইনি। আমি মোহামেডান ক্লাবের এই জায়গাটা রেজিস্ট্রি করছি 2006 সনে, এখন কত 20 বছর আগে, অনেক আগে কিছু একটা হওয়ার কথা ছিল, বাট বললাম তো ক্যাপ্টেনের অভাব ছিল, যা আমরা করতে পারিনি। আমি পুরনো কথা বলতে চাই না, বর্তমানে যেটা হয়েছে আল্লাহ যেটা ভালো রাখে সেটাই করে, যেটা ভালো মনে রাখে সেটাই করে, আমি এটা বিশ্বাস করি। হয়তো আমাদের ভাগ্যে ছিল না এতদিন, এখন যেই নেতৃত্বে আসছে আমাদের, বিশেষ করে বরকতুল্লাহ বুলু এমপির নেতৃত্বে আমাদের যে বোর্ডটা হয়েছে এবার, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ আমি মনে করি এটা। এবং সবাই ক্রীড়াঙ্গনের লোক, ক্রীড়াঙ্গনের বাইরে কেউ না। আমরা যাদেরকে নিয়েছি, যাদেরকে দিয়ে আমরা কাজ করব চিন্তা করতেছি, আমি মনে করি আমাদের হাতে যে সুযোগটা এখন আসছে এটা আমাদের কাজে লাগানোর জন্য সর্বোচ্চ সময় এই মুহূর্তে। অর্থনৈতিকভাবে মাসুদ ভাই, মানে বুলু ভাই তো আসলে দেশের বাইরে ছিলেন ইলেকশনটার সময়, তিনি আসলে আপনাদের সঙ্গে আছেন, এটাও অনেক বড় ব্র্যান্ডিং বলে না, সেটা কাজে দিচ্ছে। কিন্তু ইলেকশন সবসময় কি ইলেকশনের মতো হওয়া উচিত কিনা, মানে অনেকেই বলছিলেন, দর্শকরাও বলছিলেন, প্রশ্ন করেছেন আমাকে যে মোহামেডানে মানে এটা কি ইলেকশনটা সিলেকশন হয়ে গেল কিনা, মানে সমালোচনার জায়গা থেকে বলছি আর কি, কেন সেটা ইলেকশন হলো না? দেখেন, মানে আপনাদের 16 পরিচালকের জায়গা। আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মিন, কিন্তু যখন একটা ইলেকশন হবে, ইলেকশনটা এখানে দেখেন 32 জন পরিচালকের কিন্তু নমিনেশন সাবমিট হয়েছিল, মানে প্রেসিডেন্ট সহ, হ্যাঁ, প্রেসিডেন্ট সহ। তা এইটা আমরা যখন ইলেকশনের দিকে এগোই, তখন যদি বুলুভাইকে কেউ সম্মান করে ওইটা উইথড্র করে, এবং ডাইরেক্টর জেনারেল, এই যে ডাইরেক্টর ইনচার্জ আমার লোকমান হোসেন ভূঁইয়াকে কেউ রেসপেক্ট করে কেউ যদি উইথড্র করে, এখানে তো আমার আপনার কিছু করার নেই। মাসুদুজ্জামানকে যদি রেসপেক্ট করে অন্য কেউ মনে করে যে না, মাসুদুজ্জামান ইজ এ রাইট পারসন, সো আমি এই জায়গাটা উইথড্র করব, তাইলে তা আমাদের আসলে ওই রকম কিছু করার নেই। আর আরেকটা জিনিস হয়েছে যে ধরেন নির্বাচন থেকে আলাপ আলোচনার মাধ্যমে যদি ভালো কিছু হয়, আমার মনে হয় এটা ঠিক আছে। আমার কাছে তো এটা খারাপ কিছু মনে হয়নি। আপনি কি ওই যারা যেগুলি উইথড্র করেছে তারা কি কোনো বক্তব্য দিয়েছে? তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে মেনে নিয়েছে। লোকন ভাই, আপনি কিছু বোধহয় অ্যাড করতে চাইছেন, মানে ভয়টা সেখানে হয় যে গতবারও মানে ওই 16-17 বছরে দেখেছিলাম ম্যাক্সিমাম ফেডারেশনগুলো ইলেকশন হতো না কোনোভাবে, ইভেন বিসিবিতেও আমরা কোনো ইলেকশন ওইভাবেই দেখিনি, বেসিক্যালি একটা সিলেকশনের মতোই হয়েছে সবাই। তখনও যে কোনো কমপ্লেইন ছিল তা কিন্তু না, সেই জন্যই মানে ভয় থাকে আর কি। এটা আমি একটু উত্তর দিই। হ্যাঁ জি। সারা বাংলাদেশে একটি অনির্বাচিত কমিটি হওয়ার একটা প্রবণতা, বিজিএমএর থেকে শুরু করে এফবিসিসি থেকে শুরু করে সকল আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে ক্রীড়াঙ্গনে কোথাও নির্বাচিত হয়নি। এক ব্যক্তির অঙ্গুলি হেলনে উনি বলে দিয়েছেন তুমি হবা, তুমি হবা, তুমি হবা, তুমি হবা, ওনারাই হয়েছে। কিন্তু এবারকার যে মোহামেডান ক্লাবের আপনি এটা কেউ ইঙ্গিত করতে চায়, আমার মনে হয় এটা সেটা না। এটা হলো স্বতঃস্ফূর্তভাবে যারা মোহামেডান ক্লাবকে ভালোবাসেন, এই 90 বছর ধরে মোহামেডান ক্লাবের ঐতিহ্যকে আবার ফিরে আনতে চান, তারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটা আনকন্টেস্টে বিনা প্রতিদ্বন্দ্বিতার উইথড্র করে একটা সুন্দর মোহামেডান ক্লাবের গভর্নিং বডি করেছেন। এই বডি আপনারা দেখতে পারবেন, আমাদের একান্ত প্রচেষ্টা থাকবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ আলোচনা করে, ক্রীড়ামন্ত্রীর সাথে আলোচনা করে বাংলাদেশের এই যে আপনার ক্লাবগুলোতে অনৈতিক অনেক কাজকর্ম হয়েছে, এর থেকে আমরা অনেক দেশ থেকে মুক্ত করব। ক্রীড়াঙ্গন যদি সতেজ হয় তাহলে দেশের মাদক, সন্ত্রাস,
চাঁদাবাজি এর থেকে অনেক মুক্ত থাকবে। প্রধানমন্ত্রী যে স্বপ্নটা দেখছেন আসলে লোকন ভাই আপনি কিছু অ্যাড করতে চাচ্ছেন না, ইলেকশনের ব্যাপারে যেটা আমি বলতেছিলাম, যেটা যে এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতা হলো কিভাবে, এটা আসলে আমি প্রথমে একটা জিনিস বলি। আমি গত কয়েক বছর ধরে দেখেছি, আমি তো 1993 থেকে মোহামেডান ক্লাবে ফেডারেশনগুলি দেখেছি, আমি বিভিন্ন ক্লাবে দেখেছি। আমি দেখেছি যখন আমরা কোনো নির্বাচনে যাই তখন একটা গোষ্ঠী আছে নির্বাচনটাকে আরও সিরিয়াস করার জন্য। কারণ কিছু কিছু লোক আছে আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে আছে, বিভিন্ন ফোরামের লোকজন আছে, এদের একটা বিজনেস এটা। এই জন্য আমি কোনোদিনও ক্রীড়াঙ্গনে ইলেকশন আমি পছন্দ করি না। ইলেকশন যদি হয়, বলেছেন অনেকবার, হ্যাঁ আমি সবসময় এখনও বলতেছি, আমি ক্রীড়াঙ্গনে যদি নির্বাচন আসে তখন কিছু কিছু লোক আসে, তারা কাউন্সিলরদের কাছে যায়, এটা বিশাল বড় বিজনেস। তো যদি আমি মানে ক্রীড়াঙ্গনে নির্বাচনের দিকে যাই, ভালো লোক আসে না। আমি একটা উদাহরণ দিই, নিয়াজ মোর্শেদের সাথে কি কেউ কম্পিটিশন চলে দাবা ফেডারেশনে? নিয়াজ মোর্শেদ ফেল করছে এবং সে কোনোদিনও ইলেকশনে পাস করে নাই। অভিমানে অনেক ছিল তার অনেক। না তো যেটাই হোক না কেন, তাদের ইলেকশন দরকার নেই। নিয়াজ মোর্শেদ বাংলাদেশে একজনই আছে, উপমহাদেশের সবচেয়ে আগে মানে গ্র্যান্ড মাস্টার সে। এই জন্য আমি ক্রীড়াঙ্গনে ইলেকশন আমি পছন্দ করি না। ভালো লোক আসে না, যোগ্য লোক আসে না, যাদের টাকা খেলতে বিয়ে করতে পারে তারাই চলে আসে। আর মোহামেডানের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। আমাদের যারা দাঁড়িয়েছে সবাই জানে কার কতটুকু যোগ্যতা আছে, কে কতটুকু কন্ট্রিবিউট করতে পারবে, কার কতটুকু গ্রহণযোগ্যতা আছে, সচ্চায়। কারণ অনেকে জানে তারা ইলেকশন করলে পাস করবে না। আমি একদম দৃঢ়কণ্ঠে বলতেছি আমি। এবং যারা যারা আসছে আমি মনে করি প্রত্যেকটা লোক যোগ্য। এদের কাছে অন্যরা যারা দাঁড়াইছে তারা কিছু না, আমি মনে করি। সেই কারণে যারা অনেকে ছিল আমাদের এর মধ্যে, যারা মানে কম্পিটিশনে ছিল, তারা কিন্তু অনেকে এরা করে একটা ছিল। তো সবাই চিন্তা করছে এই কমিটিটা যদি আসে, মোহামেডান ওই যে লেখা আছে আগের মহিমায় ফিরে আসবে, এবং আমিও তাই বিশ্বাস করি। বেস্ট 11 মোহামেডান। আমরা আসলে এটা এখানে শেষ করবো। আমরা আরো গভীরভাবে কথা বলতে চাই কিভাবে স্ট্রাকচারটা মোহামেডান করতে চান, স্বপ্নটা কি। এবং বরকতুল্লাহ বুলু ভাই তো আরো বড় স্বপ্ন আছে। আমি জানি আপনি কতটা বন্ধুর পথ পাড়ি দিয়ে এই 5ই আগস্টের পর আপনি এই জায়গায় দাঁড়িয়ে আছেন। আমরা সেই গল্পটা আপনার মুখ থেকে শুনতে চাই। লোকন ভাই আর মাসুদ ভাই তো আছেন, আপনাদের কাছে খুব স্ট্রাকচারালি জানতে চাই মোহামেডানকে আপনার স্বপ্নটা কোথায়, যেন 4 বছর 5 বছর পরে এই স্টুডিওতে যখন আসবেন তখন যেন প্রশ্ন করতে পারি যে লোকন ভাই আপনি ওই কথা দিয়েছিলেন কিন্তু আপনি সেটা করেননি। বুলু ভাই, আপনারা যাওয়ার আগে অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে কথা হচ্ছিল খুব বেশি। কথা আপনি দায়িত্ব নেওয়ার আগে আপনি বোধহয় জানেনও না, জানতেনও না, কিন্তু দায়িত্ব নেওয়ার পর হয়তো জেনেছেন যে আপনার ফুটবল টিমটা অনেকবার অনুশীলন বন্ধ করেছিল, টাকা পাচ্ছিল না, তারা অনুশীলন করছিল না। সেটার কি সমাধান করেছেন কিনা? আপনাকে আমি তো জানতাম না যে আমি প্রেসিডেন্ট হওয়ার পরে শুনলাম যে মোহামেডান ক্লাবে একটু ভাঙচুর, প্লেয়াররা, বিদেশি প্লেয়াররা ভাঙচুর, তাদের টাকা পাবে। তো লোকমান জরুরি ভিত্তিতে আমার বাসায় আসলো। পরে একটা ভালো অ্যামাউন্ট, প্রায় 2 কোটি টাকার অধিক টাকাটা আমরা একদিনই ম্যানেজ করতে পেরেছি। বিশাল ব্যাপার। এটা ম্যানেজ করে ওদেরকে দিয়ে মানে ক্লাবটা সচল রাখা হয়েছে। তা আমি মনে করি যে স্টার্টিংয়ে যখন আমরা এতটুকু সাকসেস হয়েছি, ভবিষ্যতে এই মোহামেডান ক্লাব বাংলাদেশের সেরা ক্লাব না, শুধু এই উপমহাদেশের একটা ঐতিহ্যবাহী ক্লাবে পরিণত হবে। কারণ মোহামেডান ক্লাবের যে সম্পদ আছে, এই সম্পদটা আমরা কাজে লাগাবো। মোহামেডান ক্লাবের এটা আপনি একটু আগে বারবার লোকমানকে একটু খোঁচা দিচ্ছিলেন যে বহুবার শুনেছি 52 তালা 55 তালা। আমি আপনাকে, যদি আমি জীবিত থাকি, আপনাকে আশ্বস্ত করতে পারি, লোকমান যে স্বপ্ন দেখেছে, যে আর্কিটেক্ট তার মনে প্রাণে আছে, এই মোহামেডান ক্লাবের এটা ইনশাল্লাহ বাস্তবায়িত হবে। আমরা এটা বাস্তবায়ন করব। লোকন ভাই এই জন্য বোধহয় খুশি, আপনার মতো ক্যাপ্টেনের অপেক্ষা ছিলেন স্বপ্ন পূরণ করার জন্য। মাসুদ ভাই, আপনার ক্রিকেট কমিটি গত বছরে ঢাকা প্রিমিয়ার লিগের টাকা নিয়ে বোধহয় একটু সংকট ছিল, কিছু টাকা পয়সা পাওয়ানো ছিল। হ্যাঁ, তা ছিল। আমরা ইতিমধ্যে গত পরশুদিনও আসলে আমি একটা ইন্টারভিউতে সবাইকে, শুধু মোহামেডান ক্লাবকেই না, আমি সমস্ত ক্লাব, ঢাকার সমস্ত ক্লাবগুলিকে অনুরোধ করেছি যে যেই অবস্থাতেই থাকুক, যেহেতু প্লেয়ারদের কন্ট্রাক্ট আছে, ঈদ সামনে, তারা হয়তো খেলেনি, লিগগুলি খেলেনি, কিন্তু তাদের ঈদ আছে, তাদের ফ্যামিলি আছে, সেই কারণে সবাইকে একটু এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছি। প্লাস মোহামেডান ক্লাব পরশুদিন
আমাদের যেই দাবি দাবাগুলি আছে প্লেয়ারদের, সেটা আমরা শেষ করব ইনশাল্লাহ। মানে অনেক কিছু লোকমান ভাই, ভালো খবর, সুখবর চারদিকে শোনা যাচ্ছে আসলে। মানে আসলে সেই জন্যই তো পরিবর্তন আমরা বলছি, যখন শুরুটা এরকম হয় তখন আরো বেশি স্বপ্ন দেখবে। লোকমান ভাই, যে প্রশ্নটা আপনাকে করে রাখছিলাম মানে আপনার বিরতির আগে, যে কি কি কাজ করতে চান, মানে এক্সাক্ট যদি বলেন আমাকে আসলে। আমি প্রথমে বলতে চাই, মতিঝিলে আমাদের 5 বিঘা জায়গা আছে এখানে। এই জায়গা আমরা 2006 সনে আমরা এই জায়গা রেজিস্ট্রি করেছি। সাভারে কোনো জায়গা আসছিল? বলতেছি আমরা যদি এই মহারণ ক্লাবের এই মতিঝিলের জায়গা, এটা একটা অমূল্য সম্পদ। 5 বিঘা জায়গা মতিঝিলে একই প্লটে, এখানে যদি আমরা কিছু একটা করতে পারি, আমরা একটা আয়ের উৎস তৈরি করতে পারি, মহারণের পিছনে টাকা দিয়ে কোনো সুযোগ নেই আর। এক নাম্বার। সেকেন্ড হচ্ছে, আমরা 2008 সনে সাভারে একটা জায়গা 25 একর জায়গা, এটা আমরা লিজ নিয়েছি, পার্মানেন্ট লিজ না, টেম্পোরারি লিজ। আমরা 18 বছর এটা লিজ মেনে দিয়ে যাচ্ছি। ওই বললাম না, একজন ক্যাপ্টেনের অভাবে আমরা ওই জায়গাটায় কিছু করতে পারিনি এখনো। হ্যাঁ, তো সেটা আমাদের বিশাল বড় একটা স্বপ্ন। 25 একর জায়গা মানে 75 বিঘা। এইটা যদি আমরা চলে আসে, কি আমরা কি করতে পারবো না? এটা একদমই ইজি। আমরা 18 বছর ধরে লিজ মেনে দিচ্ছি। এখানে আমাদের বিশাল বড় একটা পরিকল্পনা আছে। আমরা এখানে যদি কিছু করতে পারি, আমরা সাভার মাঠের উপযুক্ত আছে, আমি জায়গাটা দেখিনি। না, ওটা এমনি কিছু গাছটা জাগানো আছে, বনের লোকজন কিছু গাছটা দেখে একদম ফ্ল্যাট, মানে নিচু ভূমি না, না নিচু না, কোনো আরো উল্টা মাটি ফেলে দিতে হবে বাইরে। ওখানে আমরা যদি কিছু করতে পারি, করতে হবে, করবো আমরা ইনশাল্লাহ। আমাদের স্বপ্ন এটা, যেটা আমাদের নামে লিজ দেওয়া হয় জায়গা, আমাদের জায়গা, সেখানে আমরা যদি মাঠ করতে পারি, আমরা ক্যাম্প করতে পারি, আমাদের টিম ওখানে থাকবে, খেলাদিন চলে আসবে, একাডেমি করবো ওখানে। 25 একর টাকা দেওয়া, 25 একর বহুত কিছু করা যায়। ঢাকা স্টেডিয়ামের 17 একর টাকা, ঢাকা স্টেডিয়াম টোটাল হয়েছে 17 একর টাকা। তো 25 একর টাকার বিশাল ব্যাপার। আমরা ওখানে আমাদের পরিকল্পনা আছে, বললাম তো আমি ক্যাপ্টেন পেয়ে গেছি ইনশাল্লাহ। সাথে আমাদের আরও যারা আছে, আপনারা জানেন বড় বড় গ্রুপ এখানে আছে, বিজিএমের প্রেসিডেন্ট আছে, ফ্রেশের মালিক যে আছে উনি আছে, আমাদের মাহবানাম আছে, মাসুদ ভাই আছে, আমাদের এমপুরি যে হাউজিং আছে ওনার। কেউ আর কি 1 বছর স্পোর্টসের সঙ্গে আছে তা না, দীর্ঘদিন সবাই নিজে এখানে স্পোর্টসের বাইরে কোনো লোক না। এই জন্য আমি সাংঘাতিক আনন্দিত, এই কমিটির উপরে আস্থা, বিশ্বাস সবকিছু আছে। আমরা যা যা পরিকল্পনা আছে সবকিছু করতে পারবো। বুলু ভাই তো বলছে, আমি মনে করি মহামেডান ক্লাবের যে অ্যাসেট আছে এটা যদি আমরা ঠিকমতো ইউটিলাইজ করতে পারি, বাংলাদেশে মহামেডান ক্লাব সারা দেশে স্পোর্টসকে ডমিনেট করতে পারবে ইনশাআল্লাহ। আমরা আসলে বুলু ভাই যেটা বলতেছিলেন আসলে, যে মানে স্পোর্টস ঠিক থাকলে তরুণরা ঠিক থাকে, সবকিছু একটা গতিতে থাকে। সেই যে তরুণদের কথা বলছে, আমরা জানি যে 5ই আগস্টে আপনার জীবনেও একটা খুব মানে ঘটনা ঘটেছিল, আপনি নিজেই তার সাক্ষী। অনেকে বলবেন যে এই আন্দোলনে ছিলেন, পট পরিবর্তনের আন্দোলনে ছিলেন, কিন্তু আপনার পরিবার সরাসরি ছিল। আমরা জানি আপনার সন্তান এখনো বোধহয় অসুস্থ। আমি বলি, আমি কুমিল্লা বিভাগের দায়িত্বে ছিলাম। আমি নোয়াখালী থেকে আসার সময় কুমিল্লা মনোহরগঞ্জে আমি আক্রান্ত হই। আমাকে মেরে আমার ওয়াইফ আমার উপরে ছিল, মেরে রাস্তায় ফেলে দিয়ে গেছে, মানুষ উঠে হসপিটালে নিয়ে গেছে। কুমিল্লার মোস্তাক আমাদের সাংগঠনিক সম্পাদক, সেসব অন্যরা আমাকে কুমিল্লা ঢাকা এতে নিয়ে আসছে, এবার কেয়ার হাসপাতালে। আমার মাথায় 34টি ছেলে আছে, এখনও হয়। আমার ওয়াইফের পেন। এটা হলো জুলাই আগস্টের আগের ঘটনা, কিছুদিন আগের ঘটনা। এরপর 22শে জুলাই আমার ছেলে ওমর শরীফ মোহাম্মদ ইমরান সানিয়াত, ওকে বসুন্ধরা বাসার সামনের থেকে ডিবি উঠে নিয়ে যায়, নিয়ে অনেক মারে। আমার ওয়াইফ তখন হাসপাতালে ভর্তি ছিলেন। সে খবর পেয়ে বিভিন্ন থানায়, বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন জায়গায় খুঁজছে যে ছেলে কোথায়, পায়নি। পরে খবর পেল যে 25 তারিখ তাকে কোর্টে আনবে। তো কোর্টে আনার পরে আমার ওয়াইফ সেখানে গেছে, উকিলটাকেও যেতে দিতে চায় না, কোর্ট প্রাঙ্গণ থমথমে, কোনো মানুষ ঢুকতে পারে না। তারপর আমার ওয়াইফ একটু সাহসী ছিলেন, কারণ হলো সেও ছাত্র রাজনীতি করে আসছে। সে 80 সালে শামসুন্নাহর হলের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে নির্বাচন করেছিল। এখন তার এটা আমার হেল্প হ্যান্ড, সে দৌড়ে এসে ছেলেকে কোনো কান্নাকাটি করে নাই, শুধু ছেলেকে ডাক দিল, ডাক দিয়ে বললো যে বাবা এগিয়ে যাও, নো টেনশন, আমি আছি। ছেলে একটা হাসি দিল। আপনাদের বিভিন্ন এটা বাংলাদেশের ক্যাপশনে আসছে। এরপর হারুন
তাকে নিয়ে একটা বিবৃতি দিল তার বিরুদ্ধে। এস এম জাহাঙ্গীর এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর সন্তান সানিয়াত বুলু তারেক রহমানের সাথে আলাপ আলোচনা করে অর্থ দিয়ে এই টিভি সেন্টার থেকে শুরু করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই এলাকার সমস্ত ভাঙচুর, এটা হারুনের রেকর্ড করা টিভি তার। এরপরে ছেলেটাকে 10 দিন ঝুলে পিঠে মারছে, এখনও সে সঠিকভাবে হাঁটতে পারে না, তার সমস্ত লিগামেন্ট ছিঁড়ে গেছে। তো এই জুলাই আগস্টের এবং 17 বছরের আন্দোলনের এটাও না শুধু, একেবারে যেদিন বিএনপির জন্ম যেদিন থেকে এর প্রসেসের আগ থেকে আমরা এর সাথে জড়িত। এবং একটা কথা বলতে হয় এখানে আজকে আপনার সামনে, সারা জাতি কেউ জানে না, এটা মইনুল হোসেন রোডে মিটিং বসেছে, তখন বিচারপতি সাত্তার বিএনপির চেয়ারম্যান, সেখানে যুবদলের সেক্রেটারি এবং বিএনপির যুব বিষয়ক সম্পাদক সাইফুর রহমান মারা গেছেন। সেখানে উনি ছিলেন, নজরুল ইসলাম খান এখন জীবিত আছেন, আপনার ডক্টর মোশাররফ তখন ছাত্র বিষয়ক সম্পাদক, নজরুল ইসলাম যুব বিষয়ক সম্পাদক, শ্রম বিষয়ক সম্পাদক, তো মির্জা আব্বাস, আমি, গয়সদ্দা আর হলো সাইফুর রহমান, আমরা ছিলাম। সেখানে সাইফুর রহমান 100 টাকার একটা নোট বের করে সবাইকে দেখালো, এটা কি সচল, বললো সচল। এই টাকাটা ছিঁড়ে সে টুকরো টুকরো ছেড়ে ফেলে দিল আর বললো এটা কি অচল না সচল, এটা অচল। তো বললো এই মুহূর্তে বিচারপতি সাত্তার অচল, বেগম খালেদা জিয়া সচল, উনি পার্টির চেয়ারপারসন হবে। ওইখানেই বেগম খালেদা জিয়া চেয়ারম্যান। ডে 1 যেদিন থেকে উনি আসেন আমরা সবাই ওনার সাথে ছিলাম, সারা বাংলাদেশ ঘুরেছে। এই যে আজকে বেগম খালেদা জিয়া যে দেশ নেত্রী, এই টাইটেলটা একজন বাংলাদেশের বিখ্যাত সাংবাদিক, আমি এটার ঐতিহাসিক সাক্ষী। সকাল 10টায় কমলাপুর স্টেশন থেকে ট্রেন যাত্রা করলো, উনি বিভিন্ন স্টেশনে নামলেন, বক্তৃতা দিলেন, রাত্রি 3:30 পৌনে 4টার সময় উনি ফেনী পৌঁছলেন। হাজার হাজার মানুষ উনি বক্তৃতা দিয়ে আসলেন, ওনার রুমে গেলেন। আমি সাংবাদিক ভাইদের সাথে গেলাম, দৈনিক বাংলার জহির ভাই, ইত্তেফাকের বিখ্যাত সাংবাদিক নাজিমউদ্দিন মস্তান, উনি কলম নিলেন। আমি কী লেখেন নাজিম? ও একটু লিখলেন, খালেদা খানম, তোমার জন্মের পর বিধাতা তোমার ললাটে লিখলেন তুমি রাজরানী হবে, এতেও সন্তুষ্ট। পরে লিখলেন তুমি জননেত্রী হবে, এতেও সন্তুষ্ট হল না। তারপর লিখলেন তুমি দেশ নেত্রী হবে। এই হলো বেগম খালেদা জিয়া দেশ নেত্রী। এই কথাটা আমি চট্টগ্রামে সেদিন লাল দিঘির ময়দানে পরের দিন জনসভা ছিল, সেখানে নোমান ভাইকে বললাম, নাজিমউদ্দিন মস্তান এই কথাটি বলছেন। তো নোমান ভাই সভাপতিত্ব করছিলেন, উনি সেখানে ঘোষণা করে দিলেন, এই বেগম খালেদা জিয়া দেশ নেত্রী হয়ে গেলেন। অনেক আসলে না জানা কথা, অনেক গল্প জানতে পারছি। মাসুদ ভাই, যেটা নিয়ে আলোচনা করছিলাম আপনাকে, মানে কি করতে চান এক্স্যাক্টলি, আপনার স্বপ্নটা কি নিয়ে? দেখেন, আমরা আসলে মোহামেডান নিয়ে আমাদের অনেক স্বপ্ন আছে, কিন্তু এই স্বপ্নটা আসলে একা না, মানে একা বাস্তবায়ন করা সম্ভব না। আমাদের যে নতুন কমিটি আছে তাদের সবাইকে অভিনন্দন জানাই এবং একসাথে কাজ করে আমরা আমাদের জায়গাটায় ফিরে যেতে চাই, যেই জায়গাটা হারিয়েছি আমরা, যে ঐতিহ্যটা আমরা হারিয়েছি। আসলেই কি আমরা একা হারিয়েছি ঐতিহ্যটা? মোহামেডান কি একাই হারিয়েছে ঐতিহ্যটা? না, আমি একজন ক্রীড়া সংগঠক হিসাবে বলতে চাই, দেখেন, ক্লাব 17 বছর, প্রতিটা চ্যাম্পিয়ন লিগ, প্রতিটা লিগ আপনার আবাহনী চ্যাম্পিয়ন, কেউই চ্যাম্পিয়ন হতে পারে না। আমরা ওই ধারায় যাইতে চাই না, আমরা একটা প্রতিযোগিতামূলক ক্রীড়া জগতে থাকতে চাই। সেটা ক্রিকেট হোক, সেটা ফুটবল হোক, সেটা হকি হোক, সেটা যে কোনো খেলাই হোক। আজকে দেখেন মোহামেডান ক্লাব যে অবস্থায় আছে, এরকম কিন্তু আমি একজন সংগঠক হিসাবে বলতে চাই এবং একজন মোহামেডানের পরিচালক হিসাবে বলতে চাই, দৈন্য কোথায় আছে, দৈন্যতা দেখেন ক্রীড়া জগতের কোথায় কোথায় দৈন্যতা। আজকে আপনি দেখেন ঐতিহ্যবাহী আজাদ স্পোর্টিং ক্লাব, ওয়ারি ক্লাব, আপনার ব্রাদার্স ক্লাব, আপনার মোহামেডান ক্লাব, আরও অনেক, আরও বহু ক্লাব আছে। এই ক্লাবগুলি কিন্তু আসলে মোহামেডান ক্লাবের মতোই কিন্তু একটা বাজে অবস্থা
অর্থনৈতিক মানে দৈন্যতা আবাহনী মোহামেডান মানে সিরাজ ভাইও তো আপনাদের কমিটিতে আছে, মানে আবাহনীরও একটা আমি তো সিরাজ ওনারা আমাদের তো ক্লাবের তো। ওনারা তো মোহাম্মদ ভালোই আমিনের লোক। সঙ্গে যুক্ত ছিলেন। ওনারা ভালো অবস্থানেই ছিল। আমি আবাহনীর কথা বলছি না, কারণ ওনারা এই 17-18 বছর চ্যাম্পিয়নই হয়েছেন এক যুগে। মানে আপনারা এরকম কিছু করবেন না যে না, না, মোহামেডানই শুধু champion। আমরা এটা চাই না। আমরা সেইটাই তো খেলে বলতেছি champion হবো। যে আমরা খেলে চ্যাম্পিয়ন হতে চাই। কিন্তু এখানে আমাদের সম্মানিত পার্লামেন্ট মেম্বার আছেন, আমাদের সভাপতি, ওনার মাধ্যমে আমরা আমাদের প্রিয় প্রধানমন্ত্রীকে একটা মেসেজ দিতে চাই যে সবগুলি ক্লাবগুলিকে একটা জায়গায় আনতে হবে যারা খেলতে পারবে, যাদের একটা অর্থনৈতিক কোনো থাকবে, সক্ষমতা থাকবে, আয়ের কোনো উৎস থাকবে। আপনি খেয়াল করে দেখেন, আমরা কি পারবো আজাদ স্পোর্টিং ওয়ারি, আমরা কি পারবো বসুন্ধরার সাথে কম্পিটিশন করতে? ওকে, আমরা এটা দুইটা ধারা হয়ে গেছে, বুঝতে পেরেছি। ক্রীড়া জগতের দুইটা ধারা হয়ে গেছে। আমরা চাই এইটার সেটা একটা সমন্বয় লোকন হোক। ভাই যে জায়গাটা বলতেছে আয়ের জায়গাটা, সেখানে ফ্যান বেস তৈরি করা তো খুব গুরুত্বপূর্ণ একটা। মোহামেডানের মতো ফ্যান বেস এখন তো ডিজিটাল, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি এটা নিয়ে কাজ করতেছি মানে গত 1 বছর ধরে এর পিছনে আমি কাজ করতেছি। আমি ফ্যান বেস ক্লাব, সারা পৃথিবীর বড় বড় ক্লাবগুলি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, এদের কোনো ফ্যান বেস করে কিন্তু ওরা। আমরা মহড়ার ক্লাব, যেহেতু বাংলাদেশ আপনারা জানেন মহড়ার আবাহনী, এর বাইরে কোনো সমর্থক নেই, কিন্তু কোটি কোটি সমর্থক মহড়ার। আমরা যদি এদের অর্গানাইজ করতে পারি, সারা বাংলাদেশে যদি আমি 1 লক্ষ মেম্বার বানাতে পারি, তাইলে মহড়ার বিশাল বড় ফ্যান বেস হয়ে গেল 1 বছর। আমাদের টার্গেট এটা আমি আমাদের প্রেসিডেন্টের সাথে কথা বলেছি। আমি এর ভিতরে অনেক আমাদের যারা ক্লোজ আছে এদের সাথে অনেক আগে থেকে আমরা কথা বলেছি যে আমরা যদি 1 লক্ষ প্রথম বেশি 6 মাসে বা 1 বছরে 1 লক্ষ করতে পারি, দেন আমরা করবো কি, আমাদের যে আমি ম্যানচেস্টার ইউনাইটেড ব্যক্তিগতভাবে গিয়েছিলাম, আমি দেখছি আমি তাদের যেই মানে সবিনি শপ আছে 1/2 মাইল লম্বা, আমরা সবিনি বিক্রি করতে পারবো যদি আমরা ওরকম ফ্যান বাড়াইতে পারি। সবিনি বিক্রি করতে কোটি কোটি টাকা ইনকাম হবে। ফ্যান তৈরি করতে পারলে তাদের যদি আমরা মাসে 100 টাকা করে নিই, এটা কোনো ম্যাটারই না আমি মনে করি, তাহলে 1 কোটি টাকা আমাদের মাসে এক জায়গা থেকে আসবে, কমিটি থেকে আসবে 1 কোটি টাকা। তো এটার উপর আমি সাংঘাতিক গুরুত্ব দিব। আল্লাহ আমাদের সবাইকে নিয়ে, আমাদের ফুল কমিটি নিয়ে আমরা এর উপর গুরুত্ব দিব, এবং এই মুহূর্তে বাংলাদেশে মহড়া এটা করতে পারবে আমি একদম দৃঢ়ভাবে বিশ্বাস করি। এখনই সময়। বলে ভাই একটা খুব কমন প্রশ্ন, আমি এটা না করলে বোধহয় দর্শক আমাকে খুবই প্রশ্ন করবে। সাকিব আল হাসান অনেক সময় মোহামেডান খেলেছেন, মোহামেডানের এই কথা বলায় মোহামেডানের মেম্বার, পার্মানেন্ট মেম্বার, কিন্তু ভোটারও ছিলেন, আমি যদি ভুল না করে থাকি এবার ভোটারও ছিলেন উনি। হ্যাঁ, ভোটার পার্মানেন্ট মেম্বার সে, মানে আপনার ভোটার হিসেব মতো আপনি তার ভোটেই মানে আপনারা এসছেন আজকে, তার ভোটে আমি নির্বাচিত। সাকিবের দেশে ফেরা নিয়ে দর্শক প্রশ্ন করেছেন যে আসলে আপনাদের অবস্থান কি হবে? আমি সাকিবদের কোনো দোষ দেব না। মাননীয় সাবেক প্রধানমন্ত্রী, ওনাকে মাননীয় বললাম এই জন্য, অনেকগুলো প্রতিভাকে, মুর্তজা, মাশরাফি মুর্তজা, সাকিব আল হাসান, এদেরকে ওনার রাজনৈতিক দলের কি প্রয়োজন ছিল? এরা খেলোয়াড়, এরা জাতির অ্যাসেট, এরা বিকেএসপির ছাত্র, জিয়া রহমান বিকেএসপি বানিয়েছে, বিকেএসপির ছাত্র, এরা দেশকে নেতৃত্ব দেবে। সারা পৃথিবীতে সব দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর নাম কেউ জানে না, বিখ্যাত খেলোয়াড়দের নাম জানে। এটি হলো আসল জিনিস। তো উনি যেটা নষ্ট করেছেন, আমরা চেষ্টা করব এটাকে ফিরিয়ে আনতে। সাকিব আল হাসান, আমি তো এটা আমার একক সিদ্ধান্ত দেওয়া না, এটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত, হ্যাঁ রাষ্ট্রীয় অ্যাসেট। মাননীয় প্রধানমন্ত্রী আমার মনে হয় উনি সহানুভূতিশীল হবেন, কারণ উনিও একজন, আমি ওনার খেলা দেখেছি, ওনার সাথে উনি বনানী মাঠে ক্রিকেট খেলেছেন, ফুটবল খেলেছেন, ওনার ভাই খেলেছেন, ওনার মেয়ে জায়মা আইএসডি ছাত্রী ছিলেন, খুব ভালো গোলকিপার ছিলেন। আমার ছেলে ওই টিমে খেলত আইএসডিতে, ওনার ছেলের সাথে, আমার ছোট ছেলে। তো এখন আমি মনে করি সম্পূর্ণ পরিবারটাই, জিয়া রহমান একজন ভালো ফুটবল প্লেয়ার ছিলেন, এই ক্রীড়াঙ্গনের পরিবার, এবং তারা সৎভাবে, জিয়া রহমান এ রাষ্ট্র পরিচালনা করেছেন অত্যন্ত সৎভাবে। দেশের স্বাধীনতার ঘোষক শুধু নয়, বীর মুক্তিযোদ্ধা, মহান মুক্তিযোদ্ধা, শতাব্দীর শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা, শতাব্দীর শ্রেষ্ঠ
শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক বেগম খালেদা জিয়ার কথা তো বলাই যায় না। হাদি বারবার বলেছে, আমি যখনই স্বপনের শয়নে দেখি একদিকে জিয়া রহমান, আরেকদিকে বাংলাদেশের পতাকা বেগম খালেদা জিয়া। এই যে হাদি অল্প সময় আমাদের থেকে চলে গেলেন, কিন্তু আমাদেরকে শিখিয়ে দিয়ে গেলেন যে বেগম খালেদা জিয়া মানে বাংলাদেশ, বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানচিত্র, আমরা বেগম খালেদা জিয়া বাংলাদেশের পতাকা। উনিও ক্রীড়াঙ্গনকে অনেক ভালোবাসতেন, লোকমান তো ওনার সাথে ছিলেন। তা আমি এই জন্য বলতে চাই, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ক্রীড়াঙ্গন অনেক দূর এগিয়ে যাবে এবং উনি সবার প্রতি একটা ন্যায় বিচার করবেন, যাতে খেলোয়াড়রা খেলার মাঠে ফিরে আসতে পারে। অসংখ্য ধন্যবাদ গুলু ভাই, আমাদেরকে সময় দিয়েছেন, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। নিশ্চয়ই সামনে আরও অনেকবার পেতে চাই আপনার কাছ থেকে ইতিহাস গ্রন্থ জানতে চাই। লোকমান ভাই অসংখ্য ধন্যবাদ, নিশ্চয়ই সামনে সুযোগ পাবো। আপনি যেটা যেটা বলেছেন ইনশাআল্লাহ, ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করতে চান, কতটুকু হলো আমি আমরা মনে নিশ্চয়ই করি কথা বলবো। সবাই মোহামেডানকে নিয়ে গর্ব করবে করবে কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ। মাসুদ ভাই, আপনারও কিন্তু সামনে চ্যালেঞ্জ আসছে, নিশ্চয়ই ট্রফিটা জিততে হবে নিশ্চয়ই এবার ক্রিকেট লেগে মাঠে খেলে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। মাঠে খেলে নিশ্চয়ই। মাঠে খেলে টেবিলে আপনাদের না। অসংখ্য ধন্যবাদ তিনজনকে এবং শুভকামনা, অভিনন্দন জানাবো আপনাদের মেয়াদ যখন শেষ হবে তখন। ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। তারা আসলে নতুন কমিটি গঠন করেছেন এবং পুরনো যে ঐতিহ্য সেটি ফিরিয়ে আনার জন্য তারা সবটুকু কাজ করতে চান এবং সব জায়গায় গুরুত্বপূর্ণ হচ্ছে তারা ফ্যান বেস গড়ে তুলতে চান। নিশ্চয়ই সেই ফ্যান যারা এতদিন আপনারা মোহামেডানের সঙ্গে ছিলেন আরও বেশি যুক্ত হবেন মোহামেডানের সঙ্গে। এগিয়ে যাক মোহামেডান, বাংলাদেশের স্পোর্টস এগিয়ে যাক। দেখা হবে আবারও শনিবার একই সময়।